আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের শুভা গল্পের বাকি অংশ। প্রথম ক্লাসে আমরা এই গল্পের প্রথম অংশ পাঠ বিশ্লেষণ করে পড়েছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু পাঠ বিশ্লেষণ করব। সেই ক্লাসের ভিডিও লিঙ্ক প্রথম ক্লাসের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। একই সাথে এই গল্প থেকে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা সেটিরও উত্তর করে ফেলবো ইনশাআল্লাহ। চলো আজকে ক্লাসে শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো বলতেছে, গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। অর্থাৎ গোসাই একজনের নাম, তার একটা ছোট ছেলে যার নাম হচ্ছে কি প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে এখানে প্রতাপের কথা বলা হচ্ছে যে প্রতাপ খুবই অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ্পা তা আশা ত্যাগ করিয়াছে। মানে বাবা মা তাকে নিয়ে অনেক হতাশ, তাকে দিয়ে যে কোনো কাজ হবে সেটা বাবা মা সে চিন্তা করা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়ে ওঠে। অর্থাৎ এই যে বেকার লোকদের তো কোনো কাজকর্ম নেই, হ্যাঁ, সে কি করে, সবার সাথে সঙ্গ দিতে পারে, সবার সাথে যে ঘুরতে পারে, যে কেউ কোনো কাজে পাঠাইলে সে সহজে কাজ করে দিতে পারে, কারণ সবাই জানে যে সে তার কোনো কাজকর্ম নেই, তাকে কাজটা আমি করতে দিই, সে সহজে আবার সে কাজটি করে দেয়। এই কথাটি এখানে বলেছে। তারপর দেখো, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। অর্থাৎ যারা এরকম বেকার হয়ে থাকে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। কারো কোনো কিছু লাগলে সবাই জানে যে তাকে পাওয়াই যাবে, সে যে কিছু করে না, সে যে ফ্রি থাকে, যার কারণে যারই কোনো সঙ্গ লাগুক, কোনো কাজে লাগুক, তাকে সবাই নিয়ে যায়। শহরে যেমন এক আড্ডা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে ২-৪টি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটি গ্রামে দেখা যায় ২-১ জন করে এরকম টাইপের মানুষ থাকে যার কোনো কাজকর্ম নাই, বা যে কোনো কি করে না, কোনো কাজকর্ম সেভাবে করে না, যে যার কারণে তাকে সবাই ফ্রি পায়। হ্যাঁ, যে কোনো কাজে তাকে ব্যবহার করা যায়। তো কাজকর্মে আমাদও অবসরে সেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়, তাই না? মানে যেখানে সেখানেই তাদেরকে যে কোনো কাজেই লাগানো যায়, কারণ তারা কোনো কাজ করে না, তারা কোনো প্রফেশনাল নাই, তাই না? তারা কোনো প্রফেশনাল কোনো কাজ করে না। এই জন্য প্রতাপের প্রধান শখ ছিল, প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। তাহলে প্রতাপের প্রধান শখ কিন্তু ছিপ দিয়ে মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। অর্থাৎ এই যে প্রতাপকে সবসময় কখন দেখা যাইতো, এই যে অপরাহ্নে, অর্থাৎ দুপুরের দিকে, বিকালের আগের যে সময়টাকে, সেই সময়টা তাকে দেখা যেত। কোথায় দেখা যেত? এই যে নদীতে মাছ ধরতে। এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো। তার মানে কি, সুভা কিন্তু ওই পুকুর পাড়েই থাকতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো। দেখো, এই যে আমরা কিন্তু এর প্রথম অংশে পড়েছিলাম যে সুভা কিন্তু এই দুপুরের সময় যখন সমস্ত গ্রাম নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ বিশ্রামে চলে যায়, যে যার কাজকর্ম ফেলে দুপুরের খাবার খেয়ে বিশ্রামে যায়, তখন কিন্তু সুভা কি করে, নদীর পাড়ে এসে কিন্তু সে তার সময় কাটায়। আর তখনই কিন্তু প্রতাপ মাছ ধরতে আসে, তো কিন্তু তখনই তার সাথে এসে প্রতাপের দেখা হয়। তো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এজন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। দেখো, মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী কেন সবার কাছে শ্রেষ্ঠ? কেন মাছ ধরার সময় যে কথা কম বলতে হয়, কথা না বললে মাছ বুঝতে পারে না। হ্যাঁ, এই জন্য বলতেছে যে কথা বলতে পারে না দেখেই কি মাছ ধরার সঙ্গী হিসেবে এই যে শুভা প্রতাপের জন্য খুবই কার্যকরী। এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে বলিয়ে ডাকিত। তোমরা দেখবে যে আমাদের যখন আমাদের কাছে যখন কেউ প্রিয় হয়ে যায়, তখন তাদের নামটাকে আমরা অনেক কি করে ফেলি, সংক্ষিপ্ত করে ফেলি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো তার বেলাতেও এখানে এটি ঘটেছে। এরপরে দেখো, শুভা তেঁতুল তলায় বসিয়া থাকত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল। শোভা তাহা নিজে সাজিয়ে আনিত। অর্থাৎ শোভা প্রতাপের জন্য কিন্তু পান আনত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে। অর্থাৎ দেখো, এই যে মানে শুভা এখানে ইচ্ছা পোষণ করতো যে সবাইকে যখন সবাই যে কোনো একটা কাজে লাগায়, কাজে ব্যবহার করে, একটা মূল্য দেয়, তো শুভাকে তো সেরকমভাবে কেউ মূল্য দেয় না। এই জন্য শুভা কি করতো, এ প্রতাপের জন্য
প্রতিদিন একটা করে পান সাথে করে নিয়ে আসতো প্রতাপকে এটা বোঝানোর জন্য যে সেও কোনো না কোনো কাজ করতে পারবে। তো এই আকাঙ্ক্ষাটা কিন্তু সবাই এখানে প্রকাশ করেছে, বলতেছে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতেও সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়, মানে তাকে দিয়েও যে কোনো কাজ হবে না ব্যাপারটা তা না, এটা বোঝানোর জন্য। কিন্তু কিছুই করিবার ছিল না, তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। তখন সে মনে মনে করত সৃষ্টিকর্তার কাছে ক্ষমতা চাইতো। কি ক্ষমতা? মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। মানে শোভার ইচ্ছা করতো যে কিছু একটা করতে, যা দেখে কি হইত, প্রতাপ খুবই আশ্চর্য হয়ে যেত। এটা কিন্তু এই যে শোভা মনে মনে ভাবতেছে কথাগুলো, কিন্তু শোভা মনে মনে চিন্তা করতেছে। বলি তো তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মানে এই কথাটা কিন্তু কি করতেছে, শোভা মনে মনে চিন্তা করতেছে যে এরকম যদি ব্যাপারটা হতো। এরপরে দেখো, মনে করো শোভা যদি জলকুমারী হইতো, মানে শোভা ভাবতেছে যদি জলকুমারী সে হতো, আস্তে আস্তে জল হইয়া উঠিয়া একটি সাপের মাথার মণিঘটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়ে সে মানিক লইয়া জলে ডুবি মরিত এবং পাতালে গিয়ে দেখিত রূপার অট্টলিকায় সোনার পলঙ্কে কে বসিয়া। অর্থাৎ এখানে কিন্তু সেটা চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে যদি এরকম একটা কোনো কিছু হইতো। এখানে কিন্তু দেখো শোভা কিন্তু প্রতাপের একটা প্রেমে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এখানে এরকম একটা আমাদেরকে আঁচ দেওয়া হচ্ছে। তো আমাদের বাণীকণ্ঠের ঘরের সে বোবা মেয়ে, বাণীকণ্ঠের ঘরের সে বোবা মেয়ে সু মানে শুভা, আমাদের সু সেই মন্দিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিলে বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে। মানে এটা কিন্তু চিন্তা করে করেছে বলতেছে। এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। এরপরে দেখো, মানে তাকে কিছুতেই সে ইমপ্রেস করতে পারতেছে না। আমাদের ভাষায় আমরা কি বলি? ইমপ্রেস করার কথা বলি। হ্যাঁ, তো সে চিন্তা করতেছিল শোভা, যে এরকম কল্পনা করে চিন্তা করতেছিল যে এভাবে যদি এভাবে সৃষ্টিকর্তা যদি তাকে আশ্চর্য কোনো শক্তি দিত, কোনো ক্ষমতা দিত, তাহলে সে প্রতাপকে একটু ইমপ্রেস করতে পারতো, তাই না? ব্যাপারটা এরকম। শোভার বয়স ক্রমেই বাড়িয়ে উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনিবর্চনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু শোভা কিন্তু পূর্ণিমার রাত যেমন একা নিস্তব্ধ কথা বলতে পারে না, ঠিক সুবাহও তো তাই। তো এখানে পূর্ণিমার চাঁদের সাথে বা পূর্ণিমার তিথির ক্ষেত্রে এখানে কিন্তু শোভার যে বোবা বা বাকরুদ্ধতা, এটার কথা কিন্তু বলেছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিনের ধীর শয়নগৃহের দ্বারা খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতির শোভার মতো একাকিনী। তার পূর্ণিমাটা কি শোভার মতো একা থাকে, তাই না? সুপ্ত জগতের উপর জাগিয়ে বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটা কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইল, তাই না? প্রকৃতও যেরকম এই যে পূর্ণিমা রাতও যেরকম কি নিস্তব্ধ একা বোবার মতো, ঠিক সেরকম সুবাহ কিন্তু নিস্তব্ধ একা বোবার মতো। এই দিকটি কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। এরপর দেখো, এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিলেন, লোকেও নিন্দা আরম্ভ করিল। কেন করিল? কারণ দেখো, শোভার বয়স কিন্তু 15-16 বছর পার হয়ে গেছে। আর তখনকার সময়ে 15-16 বছর পার হয়ে যাওয়া মানে অনেক কিছু, কারণ 15-16 বছর বয়সের আগেই মূলত তখনকার মেয়েদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, তো 15 বছর পার হয়ে গেছে বা 15-16 বছর বেশি হয়ে যাচ্ছে বয়স দেখেই লোকে তখন কি করত? নিন্দা করত। এমনকি একঘরে করিবে এমন জনরবও শোনা যায়, মানে জনগণের কথাও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, বাণীকণ্ঠের কিন্তু তারা কিন্তু ধনী ছিল, অর্থাৎ সুভার পরিবার কিন্তু একটু ধনী ছিল। আর ধনী লোকদের কিন্তু মানুষ একটু কম দেখতে পারে বা শত্রু বেশি হয়, তো ব্যাপারটা এরকম। তো বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, 2 বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল।
আচ্ছা, তো দুই বেলা মাছ ভাত খাই দ্বারা বোঝানো হয়েছে যে তাদের সচ্ছল অবস্থার কথা। হ্যাঁ, স্ত্রী পুরুষে বিস্তার পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। কিছুদিনের মতো বাণী মানে বাণীকণ্ঠ অর্থাৎ সুভার বাবা বিদেশে গেল। বিদেশে বলতে এখানে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে গেল। হ্যাঁ, অন্য দেশে চলে গেল, তা না একটা রাজ্য থেকে বা একটা জেলা থেকে আরেকটা জেলাতে গেল। তো অবশেষে ফিরিয়ে আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। মানে অবশেষে যখন বাণী কণ্ঠ ফিরে এলো, ফিরে এসে তার পরিবার সবাইকে নিয়ে সে কি করতে চাচ্ছে, এই যে কলিকাতায় চলে যেতে চাচ্ছে। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগলো, মানে বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি চলতে থাকলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। মানে কি, মানে এই যে হুট করে চলে যাওয়া সুভার সাথে, যে এই যে প্রকৃতির সম্পর্ক, প্রতাপের সাথে যে বন্ধুত্ব, প্রতাপকে যে ভালো লাগার যে বিষয়টা, এই সব কিছু ছেড়ে যে তাকে চলে যেতে হবে, এই চিন্তাগুলো কিন্তু তখন আসবে। এরপর দেখো, সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তাহার কিছুই বুঝাইয়া বলিতেন না। অর্থাৎ এই যে কলিকাতা চলে যেতে হবে, এই বিষয়টা কেন সুভাকে কলিকাতা চলে যেতে হবে, এটা কিন্তু সুভা জানতো না। এই জন্য সুভা তার চক্ষু মিলিয়ে বোঝার চেষ্টা করতো তার বাবা মার দিকে, যে কেন তাকে নিয়ে কলিকাতায় চলে যেতে হবে। এরপরে দেখো বলতেছে, ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কইল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, মর্মবিদ্ধ হরিণী অর্থাৎ শিকার করা হরিণী, যখন শিকার করা হরিণকে যখন কেউ শিকার করে তাকে কি বলা হচ্ছে এখানে, মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন, ব্যাধ বলতে এখানে শিকারী। হ্যাঁ, যেমন করিয়া তাকায়, নীরব বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। মানে হরিণকে যে শিকার করে, সে হরিণ তার দিকে তাকায় বলে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম, আমাকে এভাবে শিকার কেন করলা। তেমনি সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। দেখো, সুভা তেমনই করিয়া প্রতাপের দিকে চাইল, অর্থাৎ এই যে বিয়ের কথা শুনে সুভা তার ওই প্রতাপের দিকে এভাবে চাইলো, মানে তার পরিস্থিতি এখন হরিণের মতো হয়ে যাচ্ছে, এভাবে তুমি বলতে পারলা, বা এরকম হইলে আমার কি হবে। মানে সুভা তো তাকে একরকম পছন্দ করে ফেলছে ব্যাপারটা এরকম। তো বাণীকণ্ঠ নিন্দ্রা হইতে সেদিন কি করলো সুভা, এটা শোনার পর সে আর ওখানে না বসে সরাসরি তার বাসায় চলে গেল। বাসায় যেয়ে কি করতেছে দেখো, বাণীকণ্ঠ নিন্দ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগলো। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুল্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। শুল্ক কপাল বলতে তার কপালে দিয়ে হচ্ছে যে পানি ঝরতে লাগলো বা কান্না ঝরতে লাগলো। এটা কিন্তু ওই যে তোমার সুভাকে সান্ত্বনা দিতে গিয়ে কিন্তু ব্যাপারটা এরকম ঘটেছে। এরপরে দেখো, কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়ালঘরের তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। বাল্য সখীদের বলতে কিন্তু গোয়ালঘরে কার কাছে, তার যে বন্ধু ছিল দুইটা গরু আর কি, তাদের কাছে সে বিদায় নিতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া, নিজের হাতে খাওয়াইছে। তারপর কি করছে দেখো, গলা ধরিয়া একবার দু চোখ যত পরে তো কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগলো, অর্থাৎ চোখ থেকে পানি পড়তে লাগলো। সেদিন শুল্কা দ্বাদশীর রাত্রি। সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে শস্পসজ্জার লুটাইয়ে পড়িল, যেন ধরণীকে, মানে সুভা তো বন্ধু বান্ধব বলতে কি ছিল, প্রকৃতি, গাছপালা, নদী, এগুলোতে ছিল। তো এই প্রকৃতির কাছে এসে সুভা এখন হাত পা উজাড় করে, অর্থাৎ মনকে উজাড় করে সে চাচ্ছে কি দেখো, এ প্রখণ্ড মুখ্য মানবতাকে দুই বাহুতে ধরিয়ে বলিতে চাহে, মানে সুভা যেন দু হাত মিলে বলতে চায়, তুমি আমাকে যাইতে দিও না মা। মানে ওই প্রকৃতির কাছে সে বলতেছে, তুমি আমাকে যেতে দিও না, আমার মতো দুটি বাহু বাড়ে তুমিও আমাকে ধরিয়া রাখো। মানে সুভা যেরকম তার হাত বাড়াচ্ছে, বাড়িয়ে প্রকৃতির কাছে থাকতে চাচ্ছে, তখন প্রকৃতিকেও বলতেছে যে তুমি আমার মতো হাত বাড়িয়ে আমাকে আটকে ধরে রেখো, আমাকে যেতে দিও না। এটা ছিল তোমাদের এই চমৎকার সংক্ষেপিত একটা গল্প। তোমরা এখান থেকে পাঠ পরিচিতি তারপর সব তথ্যগুলো একটু ভালো করে দেখে নেবে। এরপরে আমরা তোমাদের গল্পে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে দেখো,
সৃজনশীল প্রশ্নটির সমাধান বা উত্তর করব। দেখো খুব সাবলীল ভাষায় সহজ করে উত্তরটি ফেলার চেষ্টা করব যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো সৃজনশীল প্রশ্ন, তো এখানে বলতেছে 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবার আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন, পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজে কল্যাণী মাকে ঘিরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দেখি। দেখো সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম চণ্ডীপুরী। তোমরা ক নম্বর নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চণ্ডীপুরী। এবার খ নম্বর প্রশ্ন বলতেছে কি, দেখো পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? তো এই প্রশ্নের উত্তরে আমরা খুব সহজ এবং সাবলীল ভাষায় লিখতে পারি। দেখো যে পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন সুভার বোবা হওয়ার কারণে তার পিতা মাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তাময় ছিলেন। সুভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল। এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটা ভার হয়েছিল। বিশেষত সমাজের চাপ এবং সুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক বোঝাকেও আরও যোগ্য করে তুলেছিল। সুভা নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করত, যা তাকে আরও নিঃসঙ্গ এবং নির্লিপ্ত করে তুলত। এরপর গ নম্বরে যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও সুভার যে বিষয় দিকটি সঙ্গীতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। তো গ নম্বর প্রশ্নটাকেও আমরা চেষ্টা করেছি খুব সহজ সাবলীলভাবে লিখতে, যাতে তোমরা খুব সহজেই বুঝে পড়তে পারো এবং পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারো। দেখো গ নম্বর যে প্রশ্নটি, উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মণি বলা হলেও তার মানসিক বিকাশে জড়িত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ করে তুলেছে। একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পের সুভার বোবা হওয়ার তার পিতামাতার জন্য এক গভীর দুশ্চিন্তার বিষয়। এই দুই চরিত্রের বিশেষ দিক হলো উভয়ের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা পিতামাতার মনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, যদিও তার সন্তানের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধে আবদ্ধ। এরপরে দেখো বলতেছে উদ্দীপকে যেমন কল্যাণীকে ঘিরে পরিবারের আনন্দ ধীরে ধীরে দুশ্চিন্তা পরিণত হয়, তেমনি সুভার বোবা হয়ে জন্মানো তাকে তার পিতামাতার জন্য একটি নীরব হৃদয় ভারে পরিণত করে। দুটি ক্ষেত্রে দেখা যায় সন্তানের সীমাবদ্ধতা পিতামাতার জন্য সামাজিক এবং মানসিক চাপ সৃষ্টি করে। সুভার ক্ষেত্রে যেমন সমাজের বিয়ের প্রশ্ন ছিল, কল্যাণীর ক্ষেত্রেও তার বিয়ের প্রসঙ্গে পিতা পলাশ জিম এই সমস্যার মুখোমুখি হন। উভয় ক্ষেত্রে পিতামাতার দুশ্চিন্তা তাদের সন্তানের প্রতি ভালোবাসা এবং সমাজের বাস্তবতার মধ্যে দ্বন্দ্বের প্রতিফলন। এবার ঘ নম্বর প্রশ্ন এখানে তোমাদের যা রয়েছে, দেখো যে কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট পরিস্থিতি কি ভিন্ন, বিশ্লেষণ করো। তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করে পড়ি, দেখো ঘ নম্বরের যে প্রশ্নটি সেটির উত্তর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খ নাম্বার। আচ্ছা দেখো এখানে বলতেছে, এখানে আমরা লিখেছি কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপটে পরিণতি ভিন্ন। এই উক্তির মধ্যে দুটি চরিত্রের জীবনযাত্রা পরিস্থিতি এবং সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে। দুই চরিত্রই শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে পিতামাতার জন্য দুশ্চিন্তার কারণ, তবে তাদের পরিপ্রেক্ষিত ও পরিণতি একে অপরের থেকে আলাদা। কল্যাণী একটি শারীরিক বা মানসিক অক্ষমতার শিকার, যা তাকে সমাজের মূল স্রোত থেকে কিছুটা আলাদা করে রাখে। তবে তার পরিবার তাকে ভালোবাসে এবং সমাজের প্রতি তার এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে বরপক্ষ যখন তাকে গ্রহণ করে। কল্যাণীর জীবন এবং বিয়ের বিষয়টি সমাজের অনেকটা সাধারণ নিয়মের মধ্যে থাকে। তার পরিবারের কল্যাণীকে অস্বাভাবিক না ভাবলেও তার ভবিষ্যৎ কিছুটা সামাজিক প্রভাবের মধ্যে দৃষ্টিপাত করা হয়। এবার সুভা সম্বন্ধে বলা হচ্ছে, দেখো সুভা একটি ভিন্ন পরিস্থিতির শিকার। সে জন্ম থেকে বোবা, যা তার জন্য সামাজিক এবং পারিবারিক চাপের সৃষ্টি করে। সুভা পিতামাতা থেকে ত্রুটির চোখে দেখেন, বিশেষত তার মা সুভাকে নিজের অংশ হিসেবে নয় বরং যেন কিছু অসম্পূর্ণ মনে করেন। সুভার জীবন কল্যাণীর মতো সাধারণ পরিবারের এবং সমাজের সঙ্গে যুক্ত হয়নি। প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিঃসঙ্গভাবে বড় হয়ে ওঠে।
যেখানে সেখানে তার একমাত্র সঙ্গী হলো পশু পাখি এবং প্রকৃতি। তার পরিস্থিতি আরও কঠিন, কারণ তাকে পুরোপুরি বয়ঃসন্ধির পরে সমাজের সাথে মেলামেশা করতে হবে, যেটি তাকে নির্জনতা এবং বিষাদের দিকে ঠেলে দেয়। এভাবে কল্যাণী ও শুভার জীবনযাত্রা ও পরিণতির মধ্যে গভীর পার্থক্য রয়েছে। কল্যাণী যেখানে কিছুটা সমাজে স্থান করে নেয়, শুভা সেখানে পুরোপুরি একাকী ও নির্জন থাকে, যা তাদের পরিণতির মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে। এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।